লঙ্কা সফরে দিতে হবে কঠিন পরীক্ষা, ক্রিকেটারদের প্রস্তুতিতে মুমিনুল হকের হতাশা। আমার কাছে মনে হয় যে জিনিসটা খুব ইজি হবে না, তো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। তো আমরা এই চ্যালেঞ্জ থেকে এখন আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, এই সিচুয়েশন বের হতে হলে আমাদের ওই চ্যালেঞ্জটা নিতে হবে। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, সাকিব তামিমের বন্ধুত্বে ধরেছে ফাটল। ওয়ানডে কাপ্তান বলছেন ওদের সম্পর্ক এখনো অটল। যখন আমরা এরকম একসাথে সারাদিন এখানে খাচ্ছি, ওখানে ঘুরতেছি, তখনও কিন্তু সমস্যা ছিল। এখন হয়তো বা আমরা একসাথে কোনো জায়গায় হাত ধরে ঘুরি না বা একসাথে কোনো জায়গায় বসে খাচ্ছি না, এখনো সমস্যা যে নিশ্চয়ই এদের মধ্যে কোনো গন্ডগোল। অবশেষে বাফুফে পাচ্ছে স্বপ্নের দেখা, জিম আর একাডেমি উদ্বোধনের অপেক্ষা। কোভিড একটু কমলে বা গভর্নমেন্ট যখন এটাকে ছাড় দিবে, তখনই আমরা এই জিম এবং একাডেমি দুটো একসাথে আমরা ওপেনিং করব, এটাই আমাদের টার্গেট। বাংলাদেশ গেমসের পর নজরদারিতে থাকবে ফেডারেশন, খেলোয়াড় ধরে রাখতে মনিটরিং করবে অলিম্পিক অ্যাসোসিয়েশন। দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণে আওতায় আনতে হবে, যাতে করে তারা অন্তত অলিম্পিকের মতো গেমসে যেন তারা অংশগ্রহণ করতে পারে। Vinícius Júnior também, Benzema de letra! এল ক্লাসিকোতে আবারও রিয়ালের জয়, ওদের বিপক্ষে টানা 3 ম্যাচে বার্সেলোনা পরাজিত হয়। স্বাগত ৭১ খেলা যুগে, আপনাদের সঙ্গে আছি আমি এহতেশাম সবুজ। ফিল্ডিং এর অবস্থা যাচ্ছে তাই, তাতে রায়ান কুকের কি বা আসে যায়? শ্রীলঙ্কা সফরের আগে এখনো ছুটি কাটিয়ে যাচ্ছেন এই ফিল্ডিং কোচ। জোড়া তালি দিয়ে তাই কাজ চালিয়ে যাচ্ছেন ট্রেনার নিকোলাস লি। এদিকে টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন লঙ্কা মিশনে কঠিন পরীক্ষার অপেক্ষায় আছে দল। রিয়াসাদ আজিমের রিপোর্ট। প্রথমবার একসাথে অনুশীলনে লঙ্কাগামী ক্রিকেটাররা, যেখানে এমন ক্যাচ প্র্যাকটিস চলল ঘণ্টাখানেকের বেশি সময় ধরে। আশাবাদী যদি হতে চান, তবে হতাশ হবার জন্য প্রস্তুতি থাকা প্রয়োজন। যে ডিপার্টমেন্টের উন্নতিতে এত ঘাম ঝরানো, সেই ফিল্ডিং কোচ রায়ান কুক নেই। নিউজিল্যান্ডে ব্যর্থ অভিযান শেষে সরাসরি চলে গেছেন ছুটি কাটাতে, যা এখনও চলমান। ফিল্ডারদের নিয়ে তাই ঠেকার কাজ চালাচ্ছেন ট্রেনার নিকোলাস লি। পেস বোলিং কোচ অটিস গিবসন আর আপৎকালীন স্পিন কোচ সোহেল ইসলাম সাহায্যে এগিয়ে আসেন বেশ কবার। নুরুল হাসান সোহানকে তার কিপিং প্র্যাকটিস করতে হয়েছে টিম বয় আর সতীর্থের সাহায্যে। এর আগে পরে প্রায় 3 ঘন্টা অনুশীলন হয়েছে। মুশফিকুর রহিম ইনডোরে স্কিল ট্রেনিং করলেও সেন্টার উইকেটে নিজেদের ঝালিয়ে নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক, তামিম ইকবালরা। 21 সদস্যের বিশাল বহরে পেসারদের আধিক্য, অভিজ্ঞ রাহি তাসকিনদের সাথে কোচের নজর কাড়ার চেষ্টা শরীফুল মুকিদুলদের। কঠিন সিরিজের আগে অধিনায়ক মুমিনুল হক বাস্তববাদী, জানিয়েছেন নিজেদের প্রস্তুতির সবশেষ আপডেট। আমার কাছে মনে হয় যে জিনিসটা খুব ইজি হবে না, তো আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। তো আমরা এই চ্যালেঞ্জ থেকে এখন আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, এই সিচুয়েশন বের হতে হলে আমাদের ওই চ্যালেঞ্জটা নিতে হবে, আর ওই চ্যালেঞ্জটা পার হয়ে আমাদের টিমের একটা ভালো রেজাল্ট করতে হবে। আমি বলবো না যে খুব ভালো প্রিপারেশন হয়েছে, কারণ আমি আপনার একটু আগে বললাম যে যারা লাল বলে খেলছে তাদের জন্য প্রিপারেশনটা মোটামুটি ভালো হয়েছে, কারণ তারা ফোর ডে ম্যাচ খেলছে। তাও আমি 4 ডে ম্যাচ খেলছি, তারপর তারা লাল বলে প্র্যাকটিস করছে। সাকিব ভাই নাই, দেখেন আমার হয়তো এমনও সিরিজ হইতে পারে যে এইরকম 2-1 সিনিয়র প্লেয়ার থাকবে না। তো এর ভিতরে যারা খেলবে তাদের জন্য আমি বারবারই কথাটা বলে আসছি যে যারা খেলবে তাদের জন্য একটা ভালো সুযোগ থাকবে বা তাদের অপরচুনিটি থাকবে। ঘরের মাঠে মুমিনুল দুরন্ত ব্যাটসম্যান, সবশেষ 3 টেস্টে পেয়েছেন 2 শতকের দেখা। তবে অ্যাওয়ে পরিসংখ্যান তার পক্ষে নয়। হোমে যেখানে 45 ইনিংসে রান করেছেন প্রায় 2500 আর গড় 56-র উপর, সেখানে অ্যাওয়েতে 33 ইনিংসে 736 রান বাঁহাতি ব্যাটসম্যানের ক্যারিয়ার স্ট্যাটের সাথে যায় না। অধিনায়ক হিসেবে তার একমাত্র সাফল্য জিম্বাবুয়ের বিপক্ষে। আমার অ্যাবিলিটি যতটুকু, আমি যদি মনে করি যেটা অনেক বেশি প্রেশার, তাহলে অনেক বেশি প্রেশার হয়ে যাবে। যেমন আমি জিনিসটা হজম করে নিয়েছি যে আমি একটা টিমের লিডার অথবা ক্যাপ্টেন, তো আমার এতটুকু প্রেশার নিতে হবে, এতটুকু আমি প্রেশার নেওয়ার মতো আমার ক্ষমতা আছে। আমি অলমোস্ট 5-6টা টেস্ট ম্যাচ খেলে ফেলছি লাস্ট, তো আমার একটু রেজাল্ট দরকার। রেজাল্ট না হলে আপনি এক্সপেরিমেন্ট করতে পারবেন না। শ্রীলঙ্কা সফরের সাফল্য ব্যর্থতায় নির্ধারিত হবে বাংলাদেশের টেস্ট ক্রিকেটার অধিনায়ক মুমিনুল হকের ক্যাপ্টেন্সির গতিপথ। রিয়াসাদ আজিম, ৭১।
মাঠের ক্রিকেটে টাইগাররা পরাস্ত, মাঠের বাইরে পরিস্থিতি উত্তপ্ত। এমন সময় তামিম ইকবালের কাছে ঠিক কেমন লাগছে বাংলাদেশ দলের অধিনায়কত্ব? নিউজিল্যান্ডে টি-20 না খেলার অনেকের মনেই প্রশ্ন নিয়েছে, নানা প্রশ্ন। ৭১-এর মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন তামিম ইকবাল খান। আজকের পর্বে সাকিবের সঙ্গে বন্ধুত্ব আর সাকিবের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলেছেন ওয়ানডে কাপ্তান। বন্ধু চল বন্ধু চল রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। সাকিব আল হাসানের সাথে তামিম ইকবালের আগের সেই সুসম্পর্ক, বন্ধুত্ব নেই, এরকম একটা আলোচনা সোশ্যাল মিডিয়ায়, মূলধারার মিডিয়ায়। এই আলোচনাটা আসলে কতটুকু সত্য, কিংবা আপনাদের সম্পর্ক কি আসলেই আগের মতো নেই কিনা? আমি এখন এটা মজার কাহিনী আছে এটাতে একটা। যখন আমি আর সাকিব এক বাসায় থাকতাম, আমি 3 তলায় থাকতাম, সে 4 তলায় থাকতো মিরপুরের বাসায়। তো ন্যাচারালি যখন আমরা একসাথে থাকতাম, আমাদের একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, একসাথে মাঠে আসা ওয়াজ ভেরি অবভিয়াস। তো এটা সবাই দেখতো এটা। তো যখন আমরা এরকম একসাথে সারাদিন এখানে খাচ্ছি, ওখানে ঘুরতেছি, তখনও কিন্তু সমস্যা ছিল। এই দুজনের এত বন্ধুত্ব কেন? তখনও কিন্তু সমস্যা ছিল। এখন হয়তো বা আমরা একসাথে কোনো জায়গায় হাত ধরে ঘুরি না, বা একসাথে কোনো জায়গায় বসে খাচ্ছি না। না, আমি বলছি, আল ক্লিয়ার এভরিথিং। এখনও সমস্যা যে নিশ্চয়ই এদের মধ্যে কোনো গন্ডগোল। তখন কি আমার আর সাকিবরে কাউকে বলতে দেখছেন যে আমরা বেস্ট ফ্রেন্ডস? আর এখনও কি কোনোদিন বলতে দেখছেন যে আমরা বেস্ট ফ্রেন্ডস না? এটা তো বানানো মানুষজনের। ওই সময়ে বানাইছে, এই সময়ে বানাচ্ছে। আচ্ছা, প্রবলি আগে আমরা যতটা টাইম একসাথে স্পেন্ড করতাম, হয়তো বা ওই টাইমটা এখন স্পেন্ড করি না। বাট ইউ হ্যাভ টু অলসো আন্ডারস্ট্যান্ড উই বোথ আর ম্যারিড। আমাদের যদি এতই খারাপ ইস্যু থাকতো, অথবা এতই খারাপ সম্পর্ক থাকতো, তাহলে তো এটা খুব ভিজিবল হয়ে যেত। একটা খারাপ সম্পর্ক কিন্তু বোঝা যাওয়াটা খুব স্বাভাবিক। আর একটা ভালো সম্পর্কটা যেভাবে বোঝা যাওয়া স্বাভাবিক, খারাপটাও বোঝা যাওয়া স্বাভাবিক। আমি যেটা বললাম আপনাকে, উই প্রবলি ডোন্ট গো টু ডিনার্স টুগেদার হাত ধরে ধরে, বিকজ ওই ফ্রি টাইমে ও ট্রাই টু স্পেন্ড দ্য টাইম উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড আই ট্রাই টু স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। দ্যাট ডাজন্ট মিন দ্যাট উই হ্যাভ আ ব্যাড রিলেশনশিপ। আপনি কি ওকে কোনো সময় বাইরে এসে বলতে শুনেছেন যে আই হ্যাভ অ্যান ইস্যু উইথ তামিম, ওর আই ডোন্ট লাইক তামিম, ওর আমরা আগের মতো ফ্রেন্ডস না? আমাকে কোনো সময় শুনেছেন না। তো মানুষ জিনিসপত্র বানাতে মনে হয় এটা বলে খুব এনজয় করে। আমার কাছে মনে হয় না যে এরকম কিছু। আমার কাছে মনে হয় দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, যখন আমরা বাংলাদেশ টিমের জন্য মাঠে নামি, হি ইজ এক্সট্রিমলি হেল্পফুল টুয়ার্ডস মি। ডিসএগ্রিমেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট থাকবেই টিমের মধ্যে। তো একটা টিমের মধ্যে যদি এই জিনিসটা থাকে যে আমি যা বলতেছি সে এগ্রি করতেছে না, বা ও যা বলতেছে সে এগ্রি করতেছে না, it's a healthy thing to have. It's not a negative thing to have. Because we are doing this because we want the team to do well. এই জিনিসটা কিন্তু সবার বুঝতে হবে। Shakib on 99. To 3 figures he goes. Cheers from the Bangladeshi supporters. That is a wonderful innings. সাকিব আল হাসান অ্যামেজিং পারফর্ম করার পরে তারপরে উইন্ডিজের এগেনস্টে আবারও দেখলাম যে নাম্বার 3-তে সাকিবকে খেলানো হলো না, অ্যান্ড ইউ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম। তো সেই ক্ষেত্রে আপনি কি সাকিব আল হাসানকে নাম্বার 3-তে প্রিফার করছেন না? ব্যাপারটা এবং এটা যদি একটু ব্যাখ্যা করেন। না, এটা একদমই ঠিক না। বিকজ যে ছেলে 3 নম্বরে ব্যাটিং করে ইজ অ্যাভারেজিং 50+, he should bat at 3. 2019-এর ওয়ার্ল্ড কাপের আগে আমি এটার ফরে ছিলাম না, উইচ ইজ ভেরি ট্রু। আমি এটা অ্যাকসেপ্টও করি। আমার কাছে মনে হচ্ছিল যদি আমি আউট হই, তারপরে একজন 3 নম্বরে নামলো, তারপরে উই নো দ্যাট সাকিব অ্যান্ড মুশফিক ইজ দেয়ার ইন দ্য মিডল অর্ডার। সো টিমের একটা ভরসা থাকে। লাস্ট ওডিআই সিরিজে যখন আমাদের টিম ডিসকাশন হলো অনেক কিছু, ও নাম্বার 4-এ ব্যাটিং করবে, 5-এ ব্যাটিং করবে, দ্য মেসেজ ওয়াজ ভেরি ভেরি ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান হোয়াট দ্য টিম ম্যানেজমেন্ট ইজ থিঙ্কিং। আমি সাকিবের সাথে পার্সোনালি কথা বলেছি। আমি বলছি যে হোয়াট ইউ থিঙ্ক, ডু ইউ ওয়ান্ট টু ব্যাট এট 3? তুমি কি 3-এ ব্যাটিং করতে চাও? ইফ ইউ ওয়ান্ট টু ব্যাট এট 3, টেল মি, আইল ট্রাই অ্যান্ড ওয়ার্ক আউট ফর ইউ। অ্যান্ড দেন ও আমাকে একটা কথা বলেছে যে দ্যাটস ফাইন, বিকজ আই এম কামিং টু ক্রিকেট আফটার আ লং টাইম,
তো আমারও একটা ব্রিদিং স্পেস থাকবে আমি যদি 4-এ ব্যাটিং করি। এই সিরিজ প্রবাবলি নেক্সট সিরিজে আপনি দেখতে পারেন যে 3-এ ব্যাটিং করছে বা 4-এ ব্যাটিং করছে, হোয়াট এভার। বাট আমি এমন একজন ক্যাপ্টেন হতে চাই যে আমার ব্যাটসম্যানদের প্রেফারেন্স, স্পেশালি যারা স্ট্যাবলিশ প্লেয়ার, তাদের প্রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট। যদি আমি একটা ছেলেকে জোর করে নিচে নামাই আর তার ইচ্ছার বিরুদ্ধে, আমি মনে হয় না যে আমি তার থেকে বেস্ট কোনো কিছু পাবো। দ্যাট উইল বি ডিসকাসড বিটুইন আওয়ারসেলফ অ্যান্ড দেন উই ডিসাইড। ইট ইজ নট হোয়াট আই ওয়ান্ট অর হোয়াট হি ওয়ান্টস। আমার কাছে মনে হয় যেটা টিমের জন্য ভালো হবে ওটাই। ইফ উই ফিল দ্যাট নেক্সট সিরিজ সাকিব শুড ব্যাট এট 3, হিল ব্যাট এট 3। আইপিএলে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের দেয়া 188 রানের টার্গেটে ব্যাট করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ খবর পর্যন্ত হায়দ্রাবাদের সংগ্রহ 2 উইকেটে 77 রান। বল হাতে দারুণ শুরু করেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব। নিজের প্রথম ওভারের প্রথম বলেই তুলে নেন উইকেট। প্রথম ওভারে খরচা কেবল মাত্র 1 রান। এর আগে ব্যাট করতে নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি তিনি। 7 নম্বরে ব্যাটিংয়ে নেমে 5 বলে 3 রান করেছেন সাকিব। কলকাতার সংগ্রহ ধারায় 6 উইকেটে 187 রান। হায়দ্রাবাদের হয়ে 2টি করে উইকেট নিয়েছেন রশিদ খান আর মোহাম্মদ নবী। অসুস্থ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেল আর আম্পায়ার নাদির শাহর পাশে দাঁড়িয়েছে পিচ ফাউন্ডেশন। উভয়কে আর্থিক সহায়তা দিয়েছে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। ক্রিকেটের আগে জড়িত সংগঠক, সাবেক ক্রিকেটার, আম্পায়ার, সাংবাদিকদের অভিন্ন প্ল্যাটফর্ম পিচ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত চিকিৎসাধীন রুবেল আর আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহ দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। দেশের ক্রিকেটে অবদান রাখা 2 ক্রীড়া ব্যক্তিত্বের ব্যয়বহুল চিকিৎসা চলমান। নাদির শাহ ও রুবেলকে 2 লাখ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে পিচ ফাউন্ডেশন। 12 বছরের অপেক্ষার অবসান, শত প্রতিশ্রুতির বাস্তবায়ন। বারবার বলেও যা করতে পারেনি এতগুলো বছর, ফুটবলে সেই জিম আর একাডেমি প্রস্তুত করে ফেলেছে বাফুফে। উদ্বোধনের অপেক্ষা। লকডাউন শেষে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই যাত্রা করবে বাফুফের 2 স্বপ্নের প্রজেক্ট, জানিয়েছেন সহ সভাপতি আতাউর রহমান মানিক। তবে অর্থের অভাবে পড়লে কতদিন চলবে কথা দিতে পারছেন না এই কর্তা। করা ইজ এ ভেরি ইজি থিং। আপনি যদি আজকে আমাকে টাকা দেন, আমি কালকে জিম বসিয়ে দিব, বাট টাকাটা আমি পাবো কই? নাইদার দ্য গভর্নমেন্ট গিভস মি দ্য মানি, নাইদার ফিফা গিভস মি দ্য মানি, নাইদার এনিবডি আমাকে টাকাটা দেয়। পুরো স্বপ্নটা এবার বন্দী হয়েছে স্বচ্ছ কাচের দেয়ালে। টাকার অভাবে 12 বছর ধরে যা পায়নি বাস্তবতার দেখা, বাফুফে নিজস্ব সে জিম এবার দৃশ্যমান। কাঠামো দাঁড়িয়ে গেছে, উন্নত প্রযুক্তির ছোঁয়ায় আন্তর্জাতিক মানের সরঞ্জাম বসানোর অপেক্ষা কেবল। চলতি মাসেই উদ্বোধন করার কথা থাকলেও লকডাউনের কারণে আপাতত হচ্ছে না। কিন্তু ফুটবলারদের প্রাণের দাবির এই জিমটা যখন বছরের পর বছর হচ্ছিল না, এবার তা কি করে সম্ভব হলো? মূলত নতুন সহ সভাপতি আতাউর রহমান মানিকের হাত ধরেই বাফুফে স্বপ্নে পৌঁছালো। আমাদের জিম এবং একাডেমি, আমাদের কিন্তু একাডেমিও আমরা একদম প্রিপেয়ার্ড। আমাদের প্লেয়ার হান্টিংও শেষ, ফাইনাল স্টেজও আমরা সব প্লেয়ার বাছাই করে ফেলছি। এখন আশা করতেছি যে কোভিড একটু কমলে বা গভর্নমেন্ট যখন এটাকে ছাড় দিবে, তখনই আমরা এই জিম এবং একাডেমি 2টা একসাথে আমরা ওপেনিং করব, এটাই আমাদের টার্গেট। যে একাডেমির কথা বলছেন, এটাও বাফুফের এক যুগের ব্যর্থতার গল্প। ফুটবলে এগিয়ে যাওয়া যে কোনো দেশের দিকে তাকালে স্পষ্ট, আধুনিক একাডেমি গঠনই তাদের সাফল্যের রহস্য। সেখানে চেষ্টা করেও মুখ থুবড়ে পড়েছিল ফুটবল ফেডারেশন। নতুন মেয়াদে নতুন উদ্যোগ, 52 জন প্রতিভাবান ফুটবলার নিয়ে একাডেমি প্রস্তুত। কিন্তু এবারও চলতি পথে স্বপ্নের জলাঞ্জলি হবে না তো? লক্ষ্য পথ পাড়ি দিতে পারবে তো? এই একাডেমিটা করতে হবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখতে হবে এবং আমাদেরকে এটা বছরকে বছর এই ছেলেদেরকে রাখতে হবে, এদেরকে ভরণ পোষণ দিতে হবে। এখন একটা একাডেমি করতে গেলে যে ইনভেস্টমেন্টের দরকার, আর এই অর্থটা আমি যেটা মনে করি যে আমাদেরকে একটা 10 থেকে 12 বছরের একটা প্রজেক্ট দিতে হবে, যে প্রজেক্টটা আমি একটা স্কুলের মতো তৈরি হবে। অর্থের এই যোগানটাই বাফুফের পথ চলায় বড় অন্তরায়। কে জানে এই 52 জন তরুণের মাঝেই হয়তো লুকিয়ে আছে জাতীয় দলের কোনো তারকা। কিন্তু তাদের পরিচর্যার জন্য খাদ্য, বাসস্থানের সঙ্গে যে অর্থ প্রদানের কথা বলছে, তা বাফুফে কতদিন চালিয়ে যেতে পারবে একার দায়িত্বে? ফুটবলের স্বার্থে কিংবা দেশের প্রয়োজনেই ওদের পাশে আসতে হবে স্পন্সর কিংবা বন্ধু হয়ে। কারো না কারো তো পাশে এসে চলতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। ইহতেশাম সবুজ, 71।
রেকর্ডের রেকর্ড পার করেছে এবারকার বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস, কিন্তু এই রেকর্ড কি হিসেবের বইতে জমা থেকে যাবে নাকি আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে অ্যাথলিটরা তৈরি করতে পারবে নতুন কোনো মাইলফলক? সেই জন্য বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ফেডারেশনগুলোকে রাখবে মনিটরিং এর মধ্যে, নিশ্চিত করতে চায় প্রতিভাবান খেলোয়াড়দের জন্য সব সুযোগ সুবিধা। অর্ণব বাপির রিপোর্ট। একটা গেমসের মধ্য দিয়ে লাইমলাইটে আসেন অ্যাথলিটরা, নিজেকে নতুন করে খুঁজে পান কেউ। দিনের পর দিন ওদের পরিশ্রমের ফল, একটা গোল্ড মেডেল জড়িয়ে ঘরে ফেরার মধ্যেই যেন সব প্রাপ্তি। ওদের জন্যই সবকিছু, কিন্তু অ্যাথলিটদের এত বড় প্ল্যাটফর্ম যারা তৈরি করে দেন তাদের চ্যালেঞ্জটাও কিন্তু কম নয়। তো এই লকডাউনের মধ্যে আমি ওইভাবে চিন্তাই করিনি যে গেমসটা বন্ধ হবে। তারপর একটা আশঙ্কা থাকে যে হলেও হতে পারে, তাহলে আদৌ গেমসটা হবে কি না সেটা নিয়ে আমরা একটা খুব চিন্তিত ছিলাম, কিন্তু আমি সবসময় আশাবাদী ছিলাম যে গেমসটা আমরা শেষ করতে সক্ষম হব। বিগ বাজেটের বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের এবারের আসরের প্রাপ্তির ঝুলিতে জমা হয়েছে অনেক কিছুই। বেড়েছে পদকের সংখ্যা, সেই সাথে গেল আসরের থেকে দ্বিগুণেরও বেশি রেকর্ড হয়েছে এবারের বঙ্গবন্ধু গেমসে। এই রেকর্ডগুলোকে আন্তর্জাতিক রেকর্ডে রূপ দিতে পারলেই মিলবে সার্থকতা। দীর্ঘমেয়াদী একটা প্রশিক্ষণে আওতায় আনতে হবে, যাতে করে তারা অন্তত অলিম্পিকের মতো গেমসে যেন তারা অংশগ্রহণ করতে পারে। এই নির্দেশনা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন এবং সেই আঙ্গিকে কিন্তু আমরা কাজ করছি। এই যারা ভালো রেজাল্ট করে আসছে এটা একটা আমরা লিস্ট করব পরবর্তীতে যখন আমরা বসবো আমাদের কমিটিতে। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে কোথাও ছিল হতাশার গল্প, কোথাও আবার নতুন সম্ভাবনার হাতছানি। সফল আর সার্থক একটা আয়োজন এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। শুটিংয়ের মধ্যে বাকির মতো প্লেয়ার সে ব্রোঞ্জ পেয়েছে, অথচ নতুন একটা প্লেয়ার বেরিয়ে এসে গোল্ড নিয়ে গেল। ঠিক একইভাবে আর্চারি তো সেমই ঘটনা, রোমান সানা কোনো স্থানই পায়নি, কিন্তু নতুন প্লেয়ার চলে আসছে। তো সুতরাং এই যে নতুন প্লেয়ার যেগুলো আসছে, এই প্লেয়ারদেরকে ধরে রাখার দায়িত্ব ফেডারেশনদের। বাংলাদেশ গেমসের নীতিমালা দেখে প্রয়োজনে নতুন করে সংযুক্ত করা হবে রেকর্ড আর পদক পাওয়া অ্যাথলিটদের আর্থিক পুরস্কারের বিষয়টি। একটা সিদ্ধান্ত আমরা অবশ্যই নিব তাদেরকে একটা ইনসেন্টিভ দেওয়ার জন্য। অর্ণব বাপি, ৭১। এই ছিল এখনকার খেলা যুগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন ৭১ ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি কোনো সর্বশেষ ভয় নয়, সচেতনতা।